আসসালামু আলাইকুম। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটা চালু করেছেন যারা, এদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা পরে দেখবেন তাদেরকে তো আরো মনের অন্তরস্থল থেকে আরো 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 ধন্যবাদ জানাই। আজকে এমন একটি ব্যক্তির সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেব। সে কিন্তু সে বললে ভুল হবে, তিনিই বলি, কারণ তিনি হচ্ছে অনেক ভাইরাল একজন পার্সন, অনেক সবারই পরিচিত একটা মুখ। নামটা আমি নাই বললাম, ইতিমধ্যে আপনারা হয়তো জেনে গিয়েছেন তার নামটা কি। তার মানে দুই সাইডে যে আছে, তিল আছে, তিলের গুণেই কিন্তু মনে হয় আপনারা অনেকে চিনে ফেলেছেন। তো আমি বললাম না, যে যিনি বসে আছে ইনি থেকে তার পরিচয়টা আমি নিচ্ছি। তার উদ্দেশ্যে আমি সালাম দিচ্ছি আবারও। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভাইয়া কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আমি অল টাইম বিন্দাস থাকি, বিন্দাস ঘুরে বেড়াই, মানুষের বাসায় ফিরি ফিরি খাই। বোঝা যায়। তো এখন আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। তো আপনার কিছু ব্যক্তিগত কথা আমি শুনতে চাচ্ছি। জি জি, গান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সত্যি সত্যি কিন্তু একদম বলতে হবে আপনাকে। অবশ্যই বলার মতো হলে অবশ্যই আপনাদের সাথে আমি share বলার করব। মতো প্রশ্ন ইনশাল্লাহ আপনাকে করব। আচ্ছা বলেন, আচ্ছা, দেখি। এই যে মিডিয়ার তো কাজ করেন তাই না? হুম। প্রথম আপনার মানে মিডিয়ার হাতখড়ি কার হাত থেকে আপনার শুরু হবে, কার হাত দিয়ে আপনার শুরু হয়, পথযাত্রা কার হাত ধরে শুরু হয়? আচ্ছা তাহলে প্রথম থেকেই বলি, আমি যেহেতু গান শিখতাম 2018 সাল থেকে গান শিখতাম। আচ্ছা, এখন কি গান শেখেন না? এখনো গান শিখি, কিন্তু স্যার মারা যাওয়ার পরে আর গান শেখা হয় না। সেটা আমি প্রথম থেকেই বলি, সেটা বুঝতে পারবেন। এখন আমি যদি বলি মারা গেছে, আপনি তো সেটার মাঝখান আচ্ছা থেকে আচ্ছা, আপনি আপনি তাহলে বুঝতে বলেন, পারবেন। তাহলে হচ্ছে আমি লাস্টে গিয়ে আপনাকে অ্যানসারটা করব, মানে প্রশ্নটা করব। প্রথমে গান শিখতাম 2018 সাল থেকে। একটু একটু জোরে বলবেন। 2018 সাল থেকে আমি গান শিখতাম। আচ্ছা, সেখানে ছিল মঞ্জু স্যার, ছিল বিটল মামা, ছিল এটা আরো অনেকেই ছিল। বিটল আমরা তো এক নানাকে চিনি, যা হচ্ছে বুইরে নানা খ্যাত পরিচিত, সেই বিটল নানা নাকি? হয়তোবা সবার কাছে সেই নামে পরিচিত, কিন্তু উনি আমার সর্বপ্রথম উনি আমার স্যার ছিলেন। আচ্ছা, স্যার ছিলেন। আচ্ছা, জি, তাহলে এখনো গল্পটা আছেন। আবার একটু ভালো করে শুনি, অনেকটা মানে ইন্টারেস্টেড মানে গল্পটা হবে। অবশ্যই। তো আমরা গান শিখতাম তখন, মানে সবার জীবনে অনেক কাহিনী আছে। গান শিখতাম মানে আশেপাশের লোকজন, আর জানেন তো গ্রামের মানুষ কিরকম হয়। আমরা গান শিখতাম বলতে, গান শেখার পর অবশ্য সবাই আলোচনা করতো। আর নয়নে তাকাইতো। হ্যাঁ, আর নয়নে তাকায়, তার বলতো ইয়াল্লাহ অমুকের মেয়ে গান শিখতে যাচ্ছে, তার মানে নিশ্চিত ওই মেয়েটা খারাপ হয়ে গেছে, ওই মেয়েটা খারাপ কাজ করে, বুঝছেন? এই ধরনের কথাবার্তা শুনতাম। কিন্তু স্যাররা একটা বিষয় ভালো ছিল, আমরা যখন গান শিখতাম রাতে যদি কোনো প্রোগ্রাম হতো, আমরা তো কোনো বাইরে প্রোগ্রাম করতাম না, রাতে যদি প্রোগ্রাম করতাম স্যাররা আমাদেরকে বাসায় রেখে আসতো। তারপরে আর কি ওই যে গ্রামের লোকজন, যে অমুকের মেয়ে কি কোথায় গেছিল রাত্রে, এত রাত্রে করে বাসায় এত ফিরলো, রাত্রে ঘটনা কি বাসায় এরকম? ফিরলে তো গ্রামগঞ্জে এরকম থাকলে আসলে এরকম কিন্তু বাধার সম্মুখীন বেশিরভাগ মানুষই হয় আর কি। হ্যাঁ, সেই রকম বাধার সম্মুখীনও কিন্তু আমি হইছি, তারপরেও কিন্তু আমি গান ছাড়ি নাই। আচ্ছা, ফ্যামিলিগত ভাবে কতটা সাপোর্ট পেয়েছেন? ফ্যামিলিগত ভাবে আমাকে সবাই সাপোর্ট করতো, কিন্তু আমার বাবা সাপোর্ট করতো না। এটা আসলে দেখা যায় কি প্রত্যেকটা পরিবারেই, বিশেষ করে যদি মেয়ে হয়, সে যদি আসলে সঙ্গীত জীবন ও সঙ্গে তার জীবনকে অতপ্রতভাবে জড়িত নেয়। কিসের জন্য গান বলবে? অবশ্য প্রথমত কেউ আমাকে সাপোর্ট করতো না, কিন্তু পরবর্তীতে সবাই সাপোর্ট করতো। এখন সবাই সাপোর্ট করে। হ্যাঁ, সবাই সাপোর্ট করে। তারপরে আরেকটা কাহিনী আছে, মানে গান চলাকালীনই ধরেন যে হচ্ছে বাবারা অনেক মন্তব্য করতো আর কি, সেটা নাই বলি, পারিবারিক বিষয়। তারপরে মা বিষয়টা অনেক পছন্দ করতো, গানের বিষয়টা অনেক পছন্দ করতো। আর আসলে মায়ের ইচ্ছাই এই গানের মাধ্যমে আসা। মানে আন্টি পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট হ্যাঁ, করেছে। পর্যাপ্ত পরিমাণ মাই বেশি সাপোর্ট করছে, এই জন্যই এত দূর আর কি আসা। না হলে কখনো আর কি, সে যদি সাপোর্ট না করতো তাহলে এত দূর কখনোই আসতে পারতাম না। যেটুকু আসছি তার মাধ্যম দিয়েই আসছি আর কি। আচ্ছা, আপনার মতো চেহারাটা আর একটা মেয়ের সম্ভবত মিল আছে, নাইমা আপু। নাইমা আপুর সাথে আপনার কি সম্পর্ক, এই বিষয়টা যদি একটু খোলাসাভাবে বলতেন। আমি আর নাইমা দুই বোন, আচ্ছা, আপন বোন। আপন বোন। আসলে আপন বলতে কি আপনার হচ্ছে গা যমজ বোন এরকম? না না না, এরকম ও আমার কিনা? হচ্ছে বড়, আমরা 1 বছরের ছোট বড়। আচ্ছা, বড় হচ্ছে নাইমা আপু, জি। আর ছোট হচ্ছে আপনি। তো আপনাকে দেখলে মনে হয় আপনি তার চাইতে না, অনেক সবাই বড়। অবশ্য বলে আমি নাইমার বড় আপু, এটা বলে। আচ্ছা, কেউ ওই আবার আপু বলে তো না। কন্টিনিউ এখন কাজ করতেছে তাই না? হ্যাঁ, কিন্তু আমি শারীরিক সমস্যার জন্য বা শারীরিক অসুস্থতার জন্য কিছুদিন হয়তো দূরে ছিলেন। জি। তবে ইনশাল্লাহ আমার মনে হয় আবার কাম ব্যাক আপনি করবেন। অবশ্যই ইনশাল্লাহ দোয়া রাখবেন, আবারও আপনাদের মাঝে ফিরে আসতেছি নতুন করে, নতুন ভাবে। মানে আমাদের দর্শক আপনাকে অনেকদিন যাবত সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে না। আপনাদের যে দর্শক বিন্দু বা দর্শক কুল রয়েছে তারা অনেকেই কমেন্ট করে যে
মিম আপু কোথায়, মিম আপুকে দেখতে পাচ্ছি না, তার ভিডিও চাই। তো এই ক্ষেত্রে আসলে আপনার বাসাতে আসা, এসে আসলে বিস্তারিত শুনলাম। তো অডিয়েন্স আসলে আপনারা যারা এতদিন প্রশ্ন করেছেন কমেন্টের মাধ্যমে, অনেকেই সরাসরি বাহির থেকে প্রবাসী ভাইরা কল দিয়ে জানিয়েছেন, ভাই মিম আপুর ফুটেজ কেন আসতেছে না, মিম আপুকে নিয়ে কিছু করেন। আসলে তখন তো আমরা উত্তর দিতে পারি না, আশা করি এই ভিডিওর মাধ্যমে তারা উত্তর পেয়ে যাবে। হ্যাঁ, তো তাহলে মূল কথায় চলে যায়, যখন হচ্ছে আমি আর কি এই মিডিয়াতে কিভাবে আসলাম সেটা তো বলি না। হ্যাঁ, এটা তো শুনবো অবশ্যই। তো একদিন হচ্ছে আমি কলেজে যাচ্ছিলাম, কলেজে যাওয়ার পর মানে একটা সময় ছুটি হয়েছে। রাস্তায় কি একটা ছেলে দাঁড়িয়ে ছিল? আরে ভাই না, আপনি তো পুরো কথা শুনবেন আচ্ছা আগে। তাহলে বলেন, সমস্যা নেই। কলেজ থেকে আসার সময় একটার সময় আসলাম, আমি তো আর জানি না যে মিডিয়ার মানুষ আমার বাড়িতে এসে বসে আছে। তখন প্রথম আমার মিডিয়ার কাজ ছিল এসএস প্রতিভা, ওইটাই ছিল। দেখে আসছে সেদিন, মানে তখন তো রোজার টাইম ছিল, আমি রোজা থেকে কলেজে গেছি, রোজাই ছিলাম, আসলাম। এখন আসার পর কোন কলেজে পড়াশোনা করতেন? ইয়াসিন ডিগ্রি কলেজ। আমাদের পাবনার ইয়াসিন ডিগ্রি কলেজ। হ্যাঁ, ফরিদপুরে। ফরিদপুরে, হ্যাঁ, এটা পাবনার ভিতরেতে পড়ে। আসলাম, আসার পরে এখন বলতেছে তোমার গান নিব। বললাম আপনি যে গান নিবেন, আমি তো ভাই রোজা রয়েছি, কিভাবে গান দিব? রোজা থেকে কি গান বলা যায়? না, এটা আসলে মানে তখন কিন্তু বলা যায় না। তারপরেও বললাম যে আচ্ছা ঠিক আছে, দেখি তো গান বলতে পারি কিনা। 3টা গান নিল রোজা থাকা অবস্থায়, কিন্তু আমি 3টা গান বলছিলাম। ওটা হচ্ছে জীবনের প্রথম মিডিয়াতে কাজ করা আর আচ্ছা। কি। পাবনা জেলার মায়া, আমি এটা বলছিলাম, আর একটা কি যেন একটা গান ছিল, 3টা গান নিল। ওই 3টা গান নেওয়ার পর থেকেই আমার আর কি মিডিয়া জগৎ মানে আস্তে শুরু আস্তে হলো। একটু পপুলার, আমি তো বুঝতে পারতাম না। জনপ্রিয়তা আস্তে আস্তে হ্যাঁ। বাড়ে। গান নিয়ে যাওয়ার পর এখন দেখি প্রতিদিন আমার বাড়িতে মিডিয়ার লোক আসে। আমি কই, কেন আমার বাড়িতে মিডিয়ার লোক এত আসে কেন? আচ্ছা, আমি একটু কথা আপনার সাথে অ্যাড করতে যাচ্ছি, আপনার সঙ্গে তাল মিলতে চাচ্ছি। এই যে প্রথম যে আপনি গান বলেছিলেন, মানে পারিশ্রমিকরা, মানে একটা কামলা যদি সে একটা বাড়িতে কামলা দেয়, সেক্ষেত্রে অনেক কিছু হলে পারিশ্রমিক সে পায়। আর যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তারা তো কিছু হলেও পায়, কত পায় এটা আসলে কোনো আর্টিস্টই সঠিকভাবে বলে না। বাট আমরা শুনতে চাচ্ছি আপনার কাছে সঠিক কথা, যে আপনি এই প্রথম দিন সঠিক কথা বলবো না কত টাকা আসলে পেয়েছিলেন? যেটা দিছিল আমি সেটা আমি বলবো না। কত টাকা পেয়েছিলেন? তখন সর্বপ্রথম আমি দিলাম হচ্ছে 3টা গান দিলাম, তারা আমাকে 2000 টাকা দিয়ে গেল। কারণ 2000 টাকা আমার কাছে সর্বোচ্চ, আমি মনে করি যে অনেক বড় মানে পাওয়া, প্রথম একটা অবস্থা, প্রথম রোজগার, যে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আচ্ছা, ওই 2000 যে টাকা আপনি পাইলেন বা আপনাকে দিল হাদিয়া স্বরূপ, ভালোবেসে দিল, ওই 2000 টাকা আপনি কি করেছিলেন? 2000 টাকা কি করেছিলাম? লিপস্টিক কিনেছিলেন, মেকআপ কিনেছিলেন, নাকি হচ্ছে না, মা বাবাকে আমি বাজে দিয়েছিলেন? খরচ করি না। মা বাবাকে দিয়েছিলেন। আমি সর্বপ্রথম মায়ের হাতেই দিছিলাম, আমি বাজে খরচ করি আচ্ছা, না। তার মানে আপনি মেকআপ, আইলাইনার, মাস্কারা এগুলো নেন না? না, অবশ্য একটু একটু নেই, কিন্তু বেশি না। এগুলো তো মেয়েদের অহংকার, আমি যেটা মনে করি। কারণ মেয়েরা, আপনি একটা জিনিস খেয়াল করছেন, একটা মেয়ে অনেক সুন্দর, মানে আল্লাহর সৃষ্টি এত সুন্দর, আল্লাহর সৃষ্টি মানুষে এত সুন্দর, না জানে আল্লাহ কত সুন্দর। এটা আমরা কিন্তু বলে থাকি, এটা চিরন্তর বাস্তব কথা, এটা মেনে নিতে হবে প্রত্যেকটা মুসলিম নরনারীকে, এটা অবশ্যই মানতে হবে। তারপরেও তারা মেকআপ এবং আইলাইনার, মাস্কারা এবং হচ্ছে অনেক কিছু আছে, আমি 3টার নামই শুধু জানি। একসময় গার্লফ্রেন্ডকে কিনে দিয়েছিলাম, এই জন্য 3টা মনে আছে, এই জন্য বললাম। আপনাকে আসলে এগুলো সচরাচর নিয়ে মানে নেওয়া অভ্যস্ত না? আমি এগুলো নিয়ে অভ্যস্ত না। অভ্যস্ত না। আমি যেরকম থাকি আমি সেরকম অবস্থায় আমি মিডিয়াতে আসার চেষ্টা করবি। ওই মানে ওই আধা ঘন্টা 2 ঘন্টা ধরে আমার ময়দা কষার টাইম নাই এটা। আচ্ছা, এই যে আমরা যা সত্য ময়দা যে বলি, এটা আসলে আমরা বেশিরভাগ কিন্তু আমরা পুরুষরা যারা আছি, পুরুষরাই এখন বেশি আসলে হাইলাইট করে নিজের ত্বকে, মানে বেশি ঘষে মেয়েদের না, চেয়ে। যদি সেটা একটু আপনি হয়তো বা জানেন না। আমি বলি, পুরুষ জাতি হচ্ছে সৌন্দর্যের প্রতীক, মানে সৌন্দর্য তারা উপভোগ করতে বেশি ভালোবাসে, সৌন্দর্যকে তারা ভালোবাসে। এক্ষেত্রে ছেলে হোক বা মেয়ে হোক, যে নিজেকে যদি একটু স্মার্ট করতে চায় বা একটু আসলে ধরো যুগের সঙ্গে প্রত্যেকটা মানুষের আমাদেরকে তাল মেলাতে হয়, সেক্ষেত্রে আমি মনে করি স্মার্টনেস দ্বারা করে আসলে দোষের কিছু না। আমি ভাবি যে নিজেকে যদি একটু সুন্দর করা যায়, তাহলে এটা আসলে দোষের কোন অ্যাঙ্গেল থেকে, যে আল্লাহ যেরকম সৌন্দর্য দিয়েছে সেই রকম সৌন্দর্য ভাবেই থাকা উচিত। এটা তো আসলে সবচেয়ে এটা উত্তম আমরা কথা, কয়জন মানি? এটা সবচেয়ে উত্তম কথা, কিন্তু এটা আমরা অনেকেই মানি না। এখন যদি নিজেকে একটু সাজুগুজু করে একটু সুন্দর পরিপাটি করা যায়, এটাও আসলে আমার মনে হয় না কোনো দিক থেকে অন্যায় বা দোষের কাজ হয়, আমার মনে হয় ভালো কাজই হয়। আচ্ছা, এই যে আপনি যে বিটল নানা বলছিলেন, তিনি এখন তো কাজ করে, আমাদের সঙ্গেও কাজ করে, আমরা তাকে জাতির নানা হিসেবে আখ্যায়িত করেছি।
আপনাদের কাছে জাতির না হলেও আমার কাছে স্যার, স্যার। হ্যাঁ, আপনার যেহেতু সে তার কাছ থেকে আমার শিক্ষক সে। আপনি শিক্ষা বিদ্যাপীঠ নিয়েছেন, সে আপনাকে শিক্ষা দিয়েছে, অবশ্যই সে আপনার স্যার। আপনি তাকে স্যার স্বরূপ দেখেছেন। আর আমরা যখন নানার সাথে পরিচিত তাকে তখন আমরা নানাকেই নানাই হিসাবে দেখেছি, মানে নানা হিসাবেই পরিচিত, এই জন্য আমরা স্যার বলতে পারলাম না। কিন্তু সবার কাছে নানা হলেও আমি সারা জীবন তাকে ওই স্যারের স্থানেই বসাই। আচ্ছা, ওই মানুষটার অবদান আপনার জীবনে কতটুকু বা কতটুকু আছে আপনি মনে করেন? তার অবদান আমার জীবনে অনেক, যদি সেটা একটু বলে মানে প্রকাশ করা যাবে না। যখন আমি গান বলতাম, রাতে আসতাম, নানা বলছি সরি, মানে আপনাদের জাতির নানা আমার স্যার, সে কিন্তু আমাকে বাসায় পৌঁছে দিয়ে যাইতো। পৌঁছে দিয়ে যাইতো? হ্যাঁ, মানে মেয়ের মতো সে আমাকে ভালোবাসতো। মেয়ের মতো ভালোবাসে এবং কি আমাকে মা ডাকে। ও না, তিনি শুধু আপনি না, অনেকেই দেখি, আমি এই জিনিস তো খেয়াল করি যে প্রত্যেকটা যখন সন্ধ্যা হয়ে যায়, অনেক সময় শুটিং করতে করতে আমাদের যে সন্ধ্যা হয়, তিনি কিন্তু অনেক আমাদের মেয়ে আর্টিস্টদেরকে বা মানে বাসে তুলে দেয় বা গাছ ইঞ্জে তুলে দেয়, এমনকি তিনি সরাসরি নিজে গিয়ে কিন্তু তুলে দেয়। এবং আপনার ঘরে বাসে তুলে দেয়, কিন্তু সে যা নিজে যা আমাদের বাসায় যায় এবং কি ঘরের মধ্যে যা রেখে থুই আসে। এটা আসলে ভালোবাসা, এরকম মানুষ আসলে খুব সবাই কম করে পাওয়া কিনা যায়। সেটা আমি জানি না, আমার জীবনে এগুলো ঘটছে, এই জন্য আমি আর কি শেয়ার করলাম। আচ্ছা, প্রথম আপনার গান তো বলেছিলেন পারিশ্রমিক পেয়েছিলেন, বিগত অনেকদিন যাবতে কাজ করেছেন, জি। লাইফ স্টাইলটা আসলে কেমন চেঞ্জ হয়েছে? কত কোটি টাকার মানুষ হয়েছেন, এটা কিন্তু দর্শক জানতে চায়। ওরে আল্লাহ, আমি এত কোটি টাকার মানুষ হয়েছি যে আমি থুয়ার জন্য বস্তা খুঁজতেছি। বস্তা না পেলে আমার পকেটে 4টা দিতে পারেন, সমস্যা নেই। মাঝখানে একটা ছোট্ট পকেট আছে এই পাশে, ওটাতেও 1000 10 20,000 টাকা আসবে, সমস্যা নেই। আপনার ওটা টেনশন দরকার নাই, টাকা যা আছে আমাকে দিয়ে দেন। আচ্ছা, দিবনে আপনার 2 পকেট ভরে যাবে। না, আমার 5 পকেট, এই 1 2 3 4, এইখানে একটা আছে 5টা। ও, তাহলে তো আর রাখার জায়গা আমার কি? তাহলে আমি কি বলবো, আমি যাতে এত পরিমাণ টাকা ইনকাম করছেন, সেক্ষেত্রে আমার একটা ব্যাংকে আটবে নাকি আরো 2 4টা আমি খুলতে হবে? আপনার এক পকেটে আইটে যাবে। না, আমি পকেট বলি নাই, আমি ব্যাংক বলছি। না না ভাই, আমি অত কোটিপতি না ভাই, আমি সাধারণ একজন মানুষ, খেটে খাওয়া মানুষ, আমি অত বড় লোক না। আচ্ছা, অনেক সুন্দর একটা অ্যানসার করেছেন। সাধারণ আছি, সাধারণ থাকবো। তো পড়াশোনা তো আপনার রানিং আছে, তাই না? জি। বিয়ে শাদী কবে করতেছেন? বিয়ে শাদী করবো, দেখি ভবিষ্যৎবাণী, কেমন? সেটা পরের চিন্তা। কেমন ছেলে পছন্দ একটু বলবেন? ছেলে কামলা হলেই চলবে, কিন্তু কর্মঠ হতে হবে অবশ্যই। সে 500 টাকা ইনকাম করুক, সেটার মধ্যে শান্তি। শুধু মানে কর্মঠ হতে হবে এমন হলেও আপনাকে 1000 টাকা আমি ওই এনে দিল, কিন্তু ভালোবাসলো না, সেক্ষেত্রে আপনার টাকা দিয়ে কি সুখ? টাকা দিয়ে মেবি অনেক সময় সুখ কিনা যায় না। না, তো সর্বোপরি যে আমার এই ভিডিওর মাধ্যমে সবাইকে মেসেজ ড্রপ করে দিচ্ছি, এমন একটি পাত্র আসলে আমরা মিমাপুর জন্য খুঁজতেছি, সেটা হচ্ছে কর্মঠ। সে ভ্যান চালক হোক, তারপর হচ্ছে কামলা বেচুক, যাই কোনো কিছু করুক না কেন, আপাতত সংসার চালাইতে, পারিপার্শ্বিক পরিস্থিতি বা আশেপাশের পরিস্থিতির মানুষ যাকে ভালোবাসে বা বিশ্বাস করে না, ছেলেটা ভালো, নম্র, ভদ্র, এইরকম একটা মানুষ। গায়ের রং যদি উগান্ডাও হয়, সমস্যা নাই, এটা কোনো ব্যাপার না, চলে যাবে চলে যাবে। উগান্ডা হচ্ছে একটা মেয়ে হলেও যথেষ্ট হবে, কারণ হচ্ছে ভাইয়ার অনেক পছন্দ তো। আরে ভাই, উগান্ডার কি রে ভাই, আব্বা বারবার করছে আব্বা বিয়ে দাও, যাই হোক উগান্ডা ফোগান্ডা যা আছে এটা হলেই হইলো। আমার জন্য একটা খুঁজেন, ভাইয়ের জন্য একটা খুঁজেন। যাই হোক দর্শক, একটু এক জায়গা যাবো। হ্যাঁ একটু মজা করলাম, আসলে ইন্টারভিউ নিতে একটু ক্লান্ত বোধ করলাম, তো ভাবলাম একটু মজা নেই। হ্যাঁ আপু, আমরা যে কথায় ছিলাম আর কি, কোন কথায় যেন ছিলাম, একটু মনে করেন, পানি দরকার হলে এই ভাই একটু পানি নেন। হ্যাঁ আপু বলেন। কি দিয়ে শুরু করব? কি দিয়ে শুরু করে? প্রথম তো কয় থাকে, ক দিয়ে হয়তো শুরু করেন, লাস্টে কখন তো মনে নাই মনে হয়। আচ্ছা, আমি আপনাকে তাহলে বলে দেই, আপনার হচ্ছে গানের কথা কিন্তু বলেছেন, কিন্তু একটা বারো এই যে শিল্পীদের একটাই দোষ, কি? আমি একটু আমাদের ভাঙুরা চাটমোড়ে যেহেতু আঞ্চলিক ভাষায় নাটক, শর্ট ফিল্ম এগুলো বেশি ব্যবহার হয়, জি। এই শিল্পীরা, হ্যাঁ, এদেরকে কেন বলতে হইব যে গান বলেন? ওহো, আপনি তো সেটা বলেন না। 14-15 মিনিট হয়ে গেল, আমার দর্শক তো বিরক্ত হয়ে গেছে। শুনতে যাচ্ছেন, তাহলে তো আমার গানে আমি না কাহিনী এটা তো মাস্ট বি শুনবোই, কিন্তু মাঝখানে একটু ব্রেক মানে গান বিরতি, মানে ব্রেকের জায়গা যদি একটু গান না হয়, তাহলে দর্শক তো একটু বিরক্ত বোধ করবে। একটু গান আপনি বলেন, তারপরে আবার সাক্ষাৎকারে যাই। আচ্ছা বলি। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া
আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আসলে এই গানটা বলতেছি কেন জানেন? কারণ এই মা কথা দিয়ে উৎপত্তি হয়েছে আমার গানের জীবনে আসা, এই জন্য আর কি এই গানটাই বলতেছি। তো মনোযোগ সহকারে কিন্তু শুনবেন। চইলা গেলা কোনা জানাই আমায় নিলানা, পথে পয়রা কান্দি মাগো নাই যে ঠিকানা। চইলা গেলা কোনা জানাই আমায় নিলানা, পথে পয়রা কান্দি মাগো নাই রে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইবে কেমনে একবারও ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মাগো তোমার মতো লাই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। প্রথমত মায়ের গান দিয়ে শুনলাম, আর যদি কিছু বলার থাকে বলেন। আসলে এমন একটি গান বললেন, এমন একটি মানুষ, যে মানুষের সঙ্গে প্রত্যেকটা মানুষের একটা নারীর সম্পর্ক থাকে। জি, মা শব্দটি এমন একটি জিনিস, এমন একটি মায়া, এমন একটি মহাব্বত। আসলে যার মা আছে সে হয়তো এই জিনিসটা কতটুকু উপলব্ধি করতে পারে আমি জানি না, কিন্তু যার মা বাবা পৃথিবীতে নেই, ইহকাল থেকে চলে গিয়ে পরকালের টানে চলে গিয়েছে পরকালে, তারাই বোঝে যে আসলে মা বাবা কি জিনিস। একজন বাবা সন্তানকে লালন পালন করে, সন্তানের সুখের জন্য যা যা করণীয় সে জিনিসটা করে, আর একজন মা আদর্শ যত্ন জন্ম হওয়ার আগ পর্যন্তই, জন্ম হওয়ার অনেক আগে, হয়তো 9 মাস আগে যখন একটি সন্তান একটি মায়ের ভূমিষ্ঠতা আসে, তখন থেকেই কিন্তু মা যে কি জিনিস তখন থেকে হয়তো আমরা বুঝি না। 9 মাস পর যখন আমরা ভূমিষ্ঠ হই এই সুন্দর পৃথিবীতে, তখন আমরা তাও বুঝি না। যখন ছোট থেকে পই পই করে হাঁটি হাঁটি পা করে 10 বছর, 12 বছর, 20 বছর, 50 বছর বয়স হয়, তখনও আমরা বুঝি না। আমরা বুঝি তখন যখন এই মা নামের মধুর ডাকটি আমাদের ছেড়ে চলে যায়, ঠিক তখনই প্রিয় অডিয়েন্স আমরা কিন্তু বুঝি আসলে মা যে কি জিনিস, সেটা আমরা তখন হারে হারে কিন্তু টের পাই। আপুর গানটা শুনে ব্যক্তিগতভাবে একটু আগে আমি একটু মজা করলাম, বাট আমি একেবারে বাকরুদ্ধ হয়ে গেছি। মা বাবা, আমার আম্মাও খুব অসুস্থ, পাশাপাশি আমার 14 জন কাকা, এই চ্যানেলের সিও মোহাম্মদ অলি ফকির, উনিও পর্যাপ্ত অসুস্থ। তো সবার জন্য দোয়া করবেন। আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি সবার, পৃথিবীর সমস্ত মা বাবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। কারো মা বাবা অসুস্থ থাকলে যেন আল্লাহ পাক অতি নিকটেই তাদের সুস্থতা দান করে। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, আসলে অনেকটা আপসেট হয়ে পড়েছি মায়ের গানটি শুনে। তাপু,
মাকে নিয়ে যেহেতু আপনি গানটি বললেন, মায়ের সঙ্গে তো অনেক, বিশেষ করে মেয়েদের ছেলেদের মায়ের সঙ্গে বাবার সঙ্গে কিন্তু অনেক রোমান্টিক, অনেক ভালোবাসার স্মৃতিমধুর কিছু দিন থাকে। ওই রকম দিন যদি আপনার জীবনে ঘটে থাকে তাহলে একটু বলবেন। ওইরকম স্মৃতিমধুর আছে, বিশেষত বলতে গেলে আমি বেশি খারাপ আচরণই বেশি করি, কিন্তু এই খারাপ আচরণের মধ্যেই যে ভালোবাসা লুকিয়ে থাকে। কিন্তু আমি মনে করি যে আমি হচ্ছে আমার ফ্যামিলিকে সর্বোচ্চ এবং বাবা মাকে বেশি ভালোবাসি, এটা কিন্তু তো এটা আমি আসলে কখনো প্রকাশ করি না। প্রত্যেক আর সন্তানেরাই কখনো কিন্তু, বলতেও পারবো না যে হচ্ছে সামনাসামনি বলতে পারবো না যে আমি তোমাদেরকে বেশি ভালোবাসি। হ্যাঁ, এটা কিন্তু আসলে আমি তো বলতে পারবো না। সামনাসামনি বলা যায় না, আর বলা গেলে আসলে অনেকটা লজ্জাবোধ অনেকেই করে থাকি আমরা, ঠিক আছে। যেমন আমরা ছোটবেলায় এটা বলতে পারবো না ঈদের সামনে আমরা যদি হচ্ছে গিয়ে মাকে সালাম দিতে যাই, মানে হাসবো নাকি সালামি দেবো, না সেটা না, এই জিনিসটা কিন্তু অনেক এগুলো কনফিউজ হয়ে পড়ি। প্রকাশ করা আসলে যায় না আসলে। মা বাবাকে যে আমরা কত ভালোবাসি এবং মা বাবা সেটা আমাদের কি- যে কত ভালোবাসে, এই জিনিসটা প্রকাশ করার জিনিস না তো। প্রকাশ করে আমি শেষ করতে পারবো না। আর বিশেষত আমি দেখাই যে হ্যাঁ আমি রাগভাবে বেশি কথা বলি, কিন্তু এই রাগের মাঝে ভালোবাসা লুকিয়ে থাকে। আচ্ছা, সর্বোপরি আপনাকে দুইটা আমি অপশন দেব, জি বলেন। দুইটার মধ্যে যে কোনো একটা আপনার বেছে নিতে হবে। অবশ্যই বলেন। আচ্ছা অডিয়েন্স, আপনারা কিন্তু সাক্ষী, আমি দুইটা অপশন বলবো, দুটার মধ্যে একটি অপশন আপনার বেছে নিতে হবে। জি বলেন। আপনি সব চাইতে কাকে বেশি ভালোবাসেন? অপশন 1 বলেন। বাবা, অপশন 2 মা। মা। আমি কিন্তু আগেই বলেছি যে কোনো একটি অপশন আপনার চুজ ওই করতে একটি। হবে। আচ্ছা একটু আপনি বলে দেন কাকে। দুইটাই আছে, কিন্তু তারপরে বিশেষত বেশিরভাগ মা। মা। আমার কাছে মনে হয় না এটা 100% আল্লাহ পাকের কাছেও, আল্লাহ পাকও মনে করেছেন, এই জন্য বলেছেন বাবার পায়ের তলে তো বেহেশত দিতে পারতো আল্লাহ, দেয়নি কেন? তার অনেক কিন্তু হাদিস আমরা হ্যাঁ। অনেকেই জানি, হয়তো অনেকেই জানি না, কিন্তু মায়ের পায়ের নিচে কিন্তু আল্লাহ তাআলা বেহেশত দান করেছেন। জি। হয়তো অনেক কিছু কারণ আছে, এই কারণ আমরা অনেকেই জানি, জেনে হয়তো আমরা অনেকেই মানি না। তো আশা করি যারা মানেন না তারা একটু মানবেন। মা বাবা বেঁচে আছে বুঝবেন না, যখন মরে যাবেন। দাঁত থাকতে দাঁতের মর্ম কি কেউ এইটাই, বোঝে? বা এটা হচ্ছে আঞ্চলিক কথা, বাংলা কথা। যখন বাবা নামার ছাতাটা যখন মাথা থেকে চলে যাবে না, তখন দেখবেন এই দুনিয়ার আশপাশের যত মানুষ আছে সব মানুষ আপনাকে গ্রাস করার জন্য এগিয়ে আসতেছে। জি, আর বাবা নামক বটগাছটা থাকলে ওটা সহজে পারে না। সেটাই তো। তো আসলে আমাদের এই ছোট্ট ব্লগ এবং বিনোদন যেটাই বলি না কেন, হুম। শেষ করে দেবো আর 1 মিনিট পরে। তো আপু, আপনি সম্ভবত ঠিক মতো খাওয়া দাওয়া করছেন না, হয়তো আমি খেয়াল করতেছি। এই আসলে ভিডিও তো আমি করতেছি, সামনে থেকে দেখতেছি আপনি অনেকে শুকিয়ে গেছেন। তো একটু ভাই, মুখে রুচি নাই ভাই। রুচি নাই, খাবেন, সমস্যা নাই, ভালো মন্দ খাবেন। আর অনেকটা টেনশনে মেবি আছেন, আপনার ফেস দেখে বুঝতে পারছি। আর দুনিয়া সবচেয়ে Tension। টেনশন, সবচেয়ে বড় রোগ যদি হয়ে থাকে টেনশন। এই জিনিসটা জীবনে যা হয়ে যাক না কেন, আমি একটা প্রবাদ বানিয়েছিলাম, মানে নিজেই করেছিলাম। প্রবাদটি সবার জন্য ড্রপ করতেছি: হাসি দুঃখ সবার জীবনে, সুখটা থাক সবার আগে, দুঃখ থাক সবার পিছে। অবশ্যই দুঃখকে মনে রাখলে তো, আমরা যদি দুঃখকে মনে রাখি তাহলে তো দুঃখের মধ্যেই আমরা সবসময় আর কি হারায় যাব। কারণ খুশিটাকে সুখটা সামনে রাখতে মানুষের হবে। জীবনে একদম ক্ষণস্থায়ী ধরা যায়, দুঃখটা চিরস্থায়ী থাকে বেঁচে থাকার আগ সুখ দুঃখ পর্যন্ত। মিলায়ে তো মানুষের জীবন, তাই তো না? যতটুকু সুখ থাকবে জীবন থাকা অবস্থা, ওই সুখ এমনভাবে নেবেন যাতে দুঃখ আসলে দুঃখটা আপনার মনে না হয়। জি, সেটাই। তারপর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট এই ব্লগটিতে সময় দেওয়ার জন্য। আপনার সুস্বাস্থ্য কামনা করেই আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার মা বাবার জন্য দোয়া করি, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। সর্বোপরি দেশের সমস্ত সারা বিশ্বের মা বাবার জন্য সবার দোয়া বাবা করি। মা যেন ভালো থাকে, সুস্থ থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রবাসী ভাইরাদের প্রতি আবারও বিনম্র শ্রদ্ধা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা টাটা দিয়ে দেন অথবা সালাম দিয়ে দেন। টাটা, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।